সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। যারা অনলাইন ভিডিও ক্লাস দেখছো সকলকে শুভেচ্ছা। তো আজকে হচ্ছে 2021 সালের যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের বিষয়ে আলোচনা, মানে সরকার প্রদত্ত যে অ্যাসাইনমেন্ট রয়েছে ফিনান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিষয়ের প্রথম পত্র। তো দ্বিতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে কিছু আলোচনা তোমাদের সঙ্গে করব। তো সেখানে আলোচনার বিষয়বস্তুগুলো যেগুলো ছিল তার মধ্যে হচ্ছে অর্থায়নের ধারণা, অর্থায়নের কার্যাবলী ছিল, অর্থায়নের ধারণা, অর্থায়নের কার্যাবলী, তারপর কি ছিল অর্থায়নের নীতিসমূহ এবং অর্থায়নের লক্ষ্যসমূহ। তো এই চারটি বিষয় মূলত অ্যাসাইনমেন্টটাতে তোমাদের রয়েছে। তো এই চারটি বিষয়ের মধ্য থেকে তোমাদের অ্যাসাইনমেন্টের কাজটি সম্পূর্ণ করতে হবে। তো প্রথম বিষয় হচ্ছে অর্থায়নের ধারণা। তো অর্থায়ন বলতে আমরা কি বুঝি বা অর্থায়নটা কি? প্রথম যে জিনিসটা আমরা জানতে পারি যে ল্যাটিন ফিনিশ শব্দ থেকে ইংরেজি ফিন্যান্স শব্দটি এসেছে। তার ল্যাটিন ফিনিশ শব্দ থেকে ইংরেজি ফিন্যান্স শব্দটি এসেছে। তো বর্তমানে যে ফিন্যান্স বা ফাইন্যান্স শব্দটি ব্যবহৃত হয় সেটি দুইভাবে হতে পারে, একটি হচ্ছে ভার্ব আর একটি হচ্ছে নাউন। দুইভাবে ব্যবহার হতে পারে। তো ভার্ব যদি হয় সেখানে হচ্ছে অর্থায়ন, নাউনও অর্থায়ন। তবে অর্থগত যে বিষয়টি রয়েছে এই অর্থায়ন বলতে বোঝাবে অর্থ সংগ্রহ করা, আর এই অর্থায়ন বোঝাবে সাবজেক্ট বা একটি বিষয় যেখানে অর্থ সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো আলোচনা করা হয়। আবারও বলছি, যখন এই ফিন্যান্স বা ফাইন্যান্স শব্দটি আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব তখন তার অর্থ দাঁড়াবে অর্থ সংগ্রহ করা, এবং যখন নাউন হিসেবে ব্যবহার করব তখন সেটি কোনো একটি নির্দিষ্ট বিষয় বোঝাবে, মানে এমন একটি বিষয় যেখানে শুধুমাত্র অর্থ সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করা হয় বা পর্যালোচনা করা হয়। তাহলে আমরা কি জানলাম যে ফিনিশ যে ল্যাটিন শব্দ আছে তার থেকে ইংরেজি শব্দ ফাইন্যান্স, সেখান থেকে আমরা অর্থায়ন শব্দটা পাই। এখন মানে যখন ব্যবসা বাণিজ্য শুরু হয়, মানে ব্যবসা বাণিজ্যের প্রসারতা তেমন ছিল না, ঠিক তখন কি হয়েছে, তখন ফিন্যান্স শব্দটা শুধু অর্থ আনায়ন বোঝানো হইতো। মানে যখন ব্যবসায়ের প্রসারতা ছিল না তখন ফিন্যান্স বলতে আমরা বুঝিয়েছি যে অর্থ আনয়ন, মানে অর্থ নিয়ে আসা। অর্থায়ন যদি ভাঙি তাহলে ভেঙে উচ্চারণ হবে অর্থ আনয়ন। তখন মানে এটা প্রাথমিক যুগে বা যখন ব্যবসায়ের প্রসারতা ছিল না। তো ধীরে ধীরে যখন ব্যবসায়ের প্রসারতা বৃদ্ধি পায় তখন অর্থায়নটা শুধুমাত্র অর্থ আনায়ন এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নেই, বরং বর্তমান ব্যবসা বাণিজ্যে যে উন্নতি হয়েছে বা যতটা বৈচিত্র্য লক্ষ্য করা যায় সেই ক্রম বিকাশের ধারায় বর্তমানে অর্থায়নের কার্যাবলী অর্থ আনায়ন থেকে শুরু করে অর্থ বিনিয়োগ এবং বিনিয়োগকৃত অর্থ থেকে কী পরিমাণ মুনাফা আসবে সেই পর্যন্ত নির্ধারণ করা। এক কথায় আমরা অর্থ নিয়ে আসলাম আনায়ন, অর্থ আনায়ন, বিনিয়োগ, এরপর এক কথায় বিক্রয় বা
আদায় পর্যন্ত বোঝাবে। এক কথায় কী পরিমাণ মুনাফা আসবে সেটাও বর্তমানে অর্থায়নের অন্তর্ভুক্ত। তাহলে এখন যদি আমরা সামগ্রিক বিষয় বিবেচনা করে অর্থায়নের সংজ্ঞা দিতে যাই, তাহলে কি হবে? কোনো নির্দিষ্ট জায়গা থেকে অর্থ সংগ্রহ করা বা অর্থ নিয়ে আসা অর্থ বা সংগৃহীত অর্থ কোথায় কিভাবে বিনিয়োগ করলে সর্বোচ্চ মুনাফা অর্জিত হবে বা সর্বাঙ্গীন মঙ্গল হবে তা নির্ধারণই হচ্ছে অর্থায়ন। মানে একটা অর্থ নিয়ে আসব, অর্থটা বিনিয়োগ করব এবং কোথায় বিনিয়োগ করলে সর্বোচ্চ লাভ হবে তা নির্ধারণই হচ্ছে অর্থায়ন। এক কথায় অর্থায়নের গণ্ডি হচ্ছে অর্থ নিয়ে আসা থেকে শুরু করে পণ্য বিক্রয় বা বিক্রয় প্রসার পর্যন্ত। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আসি অর্থায়নের কার্যাবলী। অর্থায়নের কার্যাবলী আমরা জানি যে অর্থ ছাড়া কোনো ব্যক্তি চলতে পারে না, কোনো প্রতিষ্ঠান চলতে পারে না, কোনো রাষ্ট্র চলতে পারে না, কোনো পরিবার চলতে পারে না। এক কথায় অর্থ ছাড়া কোনো কাজ আমরা করতে পারি না। তো এই দিক থেকে বিভিন্ন যদি আমরা অর্থায়নের স্বরূপ বিবেচনা করি, তাহলে কোনো পরিবারের কথা পারিবারিক অর্থায়ন আছে, সরকারি অর্থায়ন আছে, তারপর হচ্ছে সরকারি অর্থায়ন আছে, ব্যবসায় অর্থায়ন আছে, অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন আছে এবং আন্তর্জাতিক অর্থায়ন আছে। অনেকগুলো অর্থায়ন আমরা পাই। এছাড়াও আছে কিছু জায়গায় যে ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানের যে অর্থায়ন আছে সেগুলো দেওয়া আছে। তো এক্ষেত্রে অর্থায়নের কার্যাবলীগুলো কীরকম হবে? অর্থায়নের কার্যাবলী যদি আমরা পয়েন্ট আকারে বা ধারাবাহিক আকারে লিখতে যাই, প্রথমে লিখি পারস্পরিক সহযোগিতা। পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক সহযোগিতা, কর্মী সংগঠিতকরণ, কর্মী সংগঠিতকরণ, সংশ্লিষ্ট পক্ষসমূহের সাথে সম্পর্ক রক্ষা, সংশ্লিষ্ট পক্ষসমূহের রক্ষা, শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা, শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা, সুযোগ চিহ্নিতকরণ, সুযোগ চিহ্নিতকরণ, ঝুঁকি ব্যবস্থাপনা, ঝুঁকি ব্যবস্থাপনা, মূলধন বাজার বিশ্লেষণ। আমরা অনেকগুলো পয়েন্ট এরকম পাবো। দৈনন্দিন কার্যাবলী পরিচালনা, পরিচালনা, প্রত্যাশিত তারল্য নিশ্চিতকরণ, তহবিল সংগ্রহ, এগুলো এরকমভাবে অনেকগুলো পাবো। বিনিয়োগ সিদ্ধান্ত, তো আমরা অনেকগুলো পয়েন্ট দেখলাম, এরকম আরও অনেক পয়েন্ট আমরা পাবো। তো এর মধ্যে দেখো পারস্পরিক সহযোগিতা। তো বিষয়টা হলো যে আমরা জানি অর্থ ছাড়া যেহেতু
কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, রাষ্ট্র বা পরিবার কেউই চলতে পারে না। সেক্ষেত্রে যদি আমরা একটি প্রতিষ্ঠানের কথা চিন্তা করি, একটি প্রতিষ্ঠানে, একটি যৌথ মূলধনী কোম্পানিতে অনেকগুলো বিভাগ থাকে। উৎপাদন বিভাগ থাকে, ব্যবস্থাপনা বিভাগ থাকে, ক্রয় বিক্রয় বিভাগ থাকে, বিক্রয় ও বিপণন বিভাগ থাকে, অনেকগুলো বিভাগ থাকে, ঠিক আছে। তো এক্ষেত্রে এর মধ্যে বিভিন্ন বিভাগগুলোর মধ্যে সমন্বয় করা খুবই জরুরি। তাছাড়া হবে কি, যে যদি সমন্বয় না থাকে তাহলে ক্রয় বিভাগ বেশি ক্রয় করবে, আবার অর্থ বিভাগ, সেটা কি অর্থায়ন বিভাগটা সেই আর্থিক সাপোর্টটা দিতে পারবে না। তাহলে কি পারস্পরিক সহযোগিতা মানে হচ্ছে প্রতিষ্ঠানের যে বিভাগগুলো রয়েছে সেই বিভাগগুলোর মধ্যে একে অপরের যে সহযোগিতা, সেটা হচ্ছে পারস্পরিক সহযোগিতা। মানে কি অর্থায়ন বিভাগ যে উৎপাদন বা ক্রয় বিভাগ রয়েছে তাদেরকে সহায়তা করবে, বিপণন বিভাগকে সহায়তা করবে, আবার বিপণন বিভাগ কী করবে, অর্থ উত্তোলন, মানে এক কথায় বিক্রিত পণ্যের যে অর্থ সেটা উত্তোলন করে অর্থায়ন বিভাগকে প্রদান করবে। মানে বিভিন্ন বিভাগগুলোর মধ্যে সমন্বয় সাধন, কর্মী সংগঠিতকরণ। এখন অর্থায়নের আরেকটা বড় ধরনের বিষয় হলো কর্মী সংগঠিতকরণ। মানে কি পরিমাণ কর্মী বা কোন দক্ষ কর্মীকে কোন জায়গায় কাজে লাগালে কাজ ভালো হবে এবং অর্থ কম ব্যয় হবে, এছাড়া কি পরিমাণ কর্মী হলে উৎপাদন ভালো হবে, এই বিষয়গুলো অর্থায়ন বিভাগ বিবেচনা করেন এবং কর্মী সংগঠিত করেন। এরপর সংশ্লিষ্ট পক্ষসমূহের সাথে সম্পর্ক রক্ষা। সংশ্লিষ্ট, একটা প্রতিষ্ঠানে অনেকেই সংশ্লিষ্ট থাকে, যেমন শেয়ার মালিক থাকেন, শেয়ার হোল্ডাররা থাকেন, মালিক থাকেন, সরকার পক্ষ থাকেন, এছাড়াও বিভিন্ন ধরনের পাওনাদার অনেকেই থাকেন। তো এই বিভিন্ন পক্ষগুলোর সাথে সম্পর্ক রক্ষা করেন অর্থায়ন বিভাগ। মানে ভালোভাবে কি অর্থ সংগ্রহ করেন, তাদের অর্থ সংশ্লিষ্ট যাবতীয় তথ্য সঠিকভাবে প্রদান করেন। এরপর হচ্ছে শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা। একটি প্রতিষ্ঠানে যে পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয় বা যৌথ মূলধনী কোম্পানির যে মোট মূলধন থাকে এটি নির্দিষ্ট পরিমাণ শেয়ারে বিভক্ত। এই অর্থগুলো হচ্ছে শেয়ার মালিকদের। এক্ষেত্রে কি হয়, শেয়ার হোল্ডার যারা অর্থ বিনিয়োগ করেন, মুনাফা বা লাভের অংশটা তাদের পাওয়ার কথা। এক্ষেত্রে তারা যদি সঠিকভাবে না পান তাহলে প্রতিষ্ঠানের কি হয়, মুনাফা বন্টন সঠিক হবে না। এক্ষেত্রে কি হবে, মানে একটা সমস্যা সৃষ্টি হবে মুনাফা বন্টনে বা মুনাফা নীতিতে। তো এক্ষেত্রে এমনভাবে মানে অর্থায়ন বিভাগটা প্রতিষ্ঠান পরিচালনা করেন যেন শেয়ার মালিকদের স্বার্থ সঠিকভাবে রক্ষা হয়। এরপর হচ্ছে সুযোগ চিহ্নিতকরণ। অর্থায়ন বিভাগ কী করে, প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকার যে সুযোগ রয়েছে তা চিহ্নিত করে কি করে, তারা সেই জায়গাগুলোতে বিনিয়োগ করে। এক কথায় কোন জায়গায় বিনিয়োগ করলে মুনাফা ভালো হবে এবং কোন জায়গায় বিনিয়োগ করলে মুনাফা কম আসবে সেই বিষয়গুলো তারা চিহ্নিত করেন। ঝুঁকি ব্যবস্থাপনা, এটা একটি বড় ধরনের কাজ। প্রতিষ্ঠান তাদের বিনিয়োগের ক্ষেত্রে কি পরিমাণ ঝুঁকি রয়েছে আমরা জানি, নো রিস্ক নো গেইন, মোর গেইন। তো এক্ষেত্রে প্রতিষ্ঠান বিবেচনা করেন যে কোন প্রকল্পগুলোতে কি পরিমাণ ঝুঁকি রয়েছে, যে জায়গাগুলোতে ঝুঁকি কম সেই জায়গাগুলোতে বিনিয়োগ করা হয়। এছাড়া ঝুঁকি কমানো বা ঝুঁকি পরিহার করারও ব্যবস্থা করে অর্থায়ন বিভাগ। এরপর হচ্ছে মূলধন বাজার বিশ্লেষণ। আমরা জানি যে আর্থিক বাজারের দুটি দিক, একটি হচ্ছে অর্থ বাজার, একটি হচ্ছে মুদ্রা বাজার, অর্থ বাজার বা মুদ্রা বাজার, আর একটি হচ্ছে মূলধন বাজার বা পুঁজি বাজার। তো পুঁজি বাজার এটা হচ্ছে দীর্ঘমেয়াদী একটি প্রসেসিং। তো এক্ষেত্রে কি হয়, মূলধন বাজার বা শেয়ার বাজার, সেকেন্ডারি মার্কেট সেটি বিচার বিশ্লেষণ করে অর্থ বিভাগ। মানে একটি দেশের অর্থনৈতিক অবস্থা বা একই জাতীয় যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের দীর্ঘমেয়াদী যে মূলধনের অংশ বা দীর্ঘমেয়াদী মূলধনটা যে জায়গা থেকে বিনিয়োগ হবে সেই বিষয়গুলো বিবেচনা করেন অর্থায়ন বিভাগ। দৈনন্দিন কার্যাবলী পরিচালনা, এক কথায় একটি প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে দৈনন্দিন যে পরিমাণ অর্থ ব্যয় হয় তা যাবতীয় বিষয়গুলো পরিচালনা করেন অর্থায়ন বিভাগ। প্রত্যাশিত তারল্য নিশ্চিত করেন। তারল্য কি, পাওনাদারকে অর্থ পরিশোধের ক্ষমতা। কোনো প্রতিষ্ঠানের তারল্য হচ্ছে পাওনাদারকে অর্থ পরিশোধের ক্ষমতা। তো প্রত্যাশিত তারল্য নিশ্চিত করেন, যদি কোনো প্রতিষ্ঠান চাওয়া মাত্র বা চাহিদা মাত্র
পাওনাদারের অর্থ পরিশোধের ক্ষমতা না রাখে তাহলে কি হবে, তার সুনাম নষ্ট হবে, সুযোগ নষ্ট হবে, সেক্ষেত্রে ব্যবসায়ের বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তারা কি করে, নির্দিষ্ট পরিমাণ অর্থায়ন বিভাগ কি করে, এমনভাবে জমা রাখে যেন চাওয়া মাত্রই পাওনাদারের অর্থ পরিশোধ করতে পারে। এরপর হচ্ছে তহবিল সংগ্রহ, মানে তহবিল সংগ্রহ ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কাজ কি করেন অর্থায়ন বিভাগ। কারণ কোন জায়গার থেকে অর্থ সংগ্রহ করলে মূলধন ব্যয় সর্বনিম্ন হবে সেটি বিবেচনা করেন অর্থায়ন বিভাগ। এরপর হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত, কোন জায়গায় অর্থ বিনিয়োগ করবেন, কোন প্রকল্পে অর্থ বিনিয়োগ করবেন, কত সময়ের জন্য করবেন, কোন প্রকল্প থেকে কম সময়ে বিনিয়োগকৃত অর্থ ফেরত আসবে বা মুনাফার হার বেশি হবে, যাবতীয় বিষয়গুলো বিশ্লেষণ করেন। এটাকে বলা হয় মূলধন বাজেটিং বা ক্যাপিটাল বাজেটিং। এটা হচ্ছে দীর্ঘমেয়াদী মূলধন মূল্যায়ন একটি প্রক্রিয়া। তো তোমরা দেখলে অনেকগুলো পয়েন্ট, এগুলো আরও অনেকগুলো পয়েন্ট তোমরা লিখতে পারো। তো আশা করি তোমরা অর্থায়নের কার্যাবলী বুঝতে পেরেছো। এরপর আসবো আমরা অর্থায়নের মানে নীতিসমূহ। অর্থায়নের নীতিসমূহ, আমরা জানি যে কোনো প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট ধারায় চলে, একটি নির্দিষ্ট নিয়মে চলে। তাই এই নির্দিষ্ট বা নির্ধারিত নিয়মগুলো হচ্ছে ওই প্রতিষ্ঠানের জন্য নীতি। এক কথায় কোনো প্রতিষ্ঠান যে নির্ধারিত নিয়ম অনুযায়ী পরিচালিত হয় তাকে বলা হয় সেই প্রতিষ্ঠানের নীতি। এখানে আমাদের দেশের কথা বিবেচনা করলে আমরা অনেক ধরনের প্রতিষ্ঠান দেখতে পাই, এক মালিকানা, অংশীদারি, যৌথ মালিকানা, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান দেখতে পাই, অব্যবসায়ী প্রতিষ্ঠান। তো এক্ষেত্রে আমরা দেখব যে অর্থায়নের নীতিসমূহ কি কি। আচ্ছা, অর্থায়নের মৌলিক নীতি হচ্ছে 4টি। মৌলিক নীতি 4টি। অর্থায়নের মৌলিক নীতি হচ্ছে 4টি। এক হচ্ছে ঝুঁকি ও প্রতিদান সমন্বয় নীতি। 2 তারল্য ও মুনাফা সমন্বয় নীতি। 3 নাম্বার সম্পদ সর্বোচ্চকরণ নীতি। 4 নাম্বার হচ্ছে লভ্যাংশ নীতি। তাহলে আমরা দেখলাম যে অর্থায়নের 4টি মৌলিক নীতি হচ্ছে ঝুঁকি ও প্রতিদান সমন্বয় নীতি, তারল্য ও মুনাফা সমন্বয় নীতি, সম্পদ সর্বোচ্চকরণ নীতি এবং লভ্যাংশ নীতি। এই নীতি হচ্ছে 4টি মৌলিক নীতি। আচ্ছা, এই নীতিগুলোর মধ্যে আরও কিছু ভাগ আছে বা শ্রেণী বিভাগ রয়েছে। তো আমরা দেখি, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ঝুঁকি পরিহার নীতি। ঝুঁকি পরিহার নীতি। 2 পোর্টফোলিও নীতি। 3 ব্যবসায় চক্র বিশ্লেষণ নীতি। তাহলে আমরা কি পেলাম, ঝুঁকি ও প্রতিদান সমন্বয় নীতি হচ্ছে 3টি। একটি হচ্ছে ঝুঁকি পরিহার নীতি, পোর্টফোলিও নীতি এবং ব্যবসায় চক্র বিশ্লেষণ নীতি। 3টি ঝুঁকি ও প্রতিদান সমন্বয় নীতি হচ্ছে কি, সাধারণত আমরা জানি
নো রিস্ক নো গেইন, মোর রিস্ক মোর গেইন, মানে ঝুঁকি কম মুনাফা কম, ঝুঁকি বেশি মুনাফা বেশি, বা ঝুঁকি অধিক মুনাফা অধিক। সেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান কি করে ঝুঁকি কমানোর চেষ্টা করে বা এড়ানোর চেষ্টা করে, অথবা ঝুঁকিগুলো হ্রাস করার জন্য বিভিন্ন প্রকল্পে ভাগ করে দেয়। তার মানে ঝুঁকি এড়ানো, ঝুঁকি ভাগ করে দেওয়া, এই যাবতীয় বিষয়গুলো এই নীতির আওতাভুক্ত। এর মধ্যে হচ্ছে ঝুঁকি পরিহার নীতি। আমরা জানি যে আমরা মানে মানুষের যে চাহিদা বা চিন্তাধারা, এতে হচ্ছে মানুষ ঝুঁকি কম নিতে চায়, মুনাফা বেশি চায়, কিন্তু বিষয়টা তা না। আমরা জানি ঝুঁকি যত মুনাফাও তত। এক কথায় কোনো ব্যক্তি প্রথম কথা হচ্ছে ঝুঁকি পরিহার করতে চায়, পরিহার, এরপর হলো কি তারপরে তারা কি করে অধিক ঝুঁকি নিয়ে অধিক মুনাফা প্রত্যাশা করে। এটি হচ্ছে ঝুঁকি পরিহার নীতির আওতাভুক্ত। মানে কি ঝুঁকি পরিহার করতে চায়, এড়াতে চায়, এবং যদি অধিক ঝুঁকি নেয় তাহলে অধিক মুনাফা প্রত্যাশা করে। এটা হচ্ছে ঝুঁকি পরিহার নীতি। এরপর হলো পোর্টফোলিও নীতি। পোর্টফোলিও হচ্ছে কি বৈচিত্র্যায়ন, মানে একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করে ঝুঁকি বন্টন করে দেওয়াকে বলা হয় পোর্টফোলিও নীতি। একটি প্রকল্পে বা একটি জায়গায় বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করে ঝুঁকি বন্টন করে দেওয়ার নামই হচ্ছে পোর্টফোলিও নীতি। এরপর হচ্ছে ব্যবসায় চক্র বিশ্লেষণ নীতি। আমরা জানি ব্যবসায় ভালো সময় যায়, খারাপ সময় যায়, মন্দা সময় যায়, বা সব সময় ব্যবসাটা সঠিকভাবে চলে না, বা ব্যবসায়ের সময়কালটা সব সময় ভালো যায় না। এক্ষেত্রে স্বাভাবিক সময়, মন্দা সময়, ভালো সময়, বিভিন্ন সময় বিভিন্নভাবে চলে। তো এই যে মন্দা সময় বা ভালো সময় বা বিভিন্ন যে অবস্থা আছে, অবস্থা বিশ্লেষণ করে মানে কোন অবস্থায় কি পরিমাণ প্রতিদান বা বিনিয়োগ করা হবে, এইটাই নীতি হচ্ছে ব্যবসা চক্র বিশ্লেষণ নীতি। মানে আবারও বলছি যে অবস্থা বিশ্লেষণ করে প্রতিদানের পরিবর্তন করাই হচ্ছে ব্যবসায়ের চক্র বিশ্লেষণ নীতি। খারাপ অবস্থা অনুযায়ী, ভালো অবস্থা অনুযায়ী এবং অন্যান্য অবস্থা অনুযায়ী যে প্রতিদিনের হার পরিবর্তন হয়, এইটা বিশ্লেষণ হচ্ছে ব্যবসায় বিশ্লেষণ নীতি। এরপর হচ্ছে তারল্য ও মুনাফার সমন্বয় নীতি। তারল্য মুনাফার সমন্বয় নীতি কি? আমরা জানি একটি প্রতিষ্ঠানের যে মোট মূলধন রয়েছে তার কিছু অংশ তারা কি করে তারল্য হিসাবে জমা রাখে, যেন পাওনাদারের অর্থ সঠিক সময়ে পরিশোধ করা যায়। অন্যদিকে কি হয়, বাকি অর্থটা তারা বিনিয়োগ করে বিভিন্ন প্রকল্পে বা বিভিন্ন জায়গায় মুনাফার উদ্দেশ্যে। ধরি একটি প্রতিষ্ঠানের মোট মূলধন 10 লক্ষ টাকা। এখন তারল্য বা নগদ যদি প্রতিষ্ঠানে রাখে 2 লক্ষ টাকা আর বিনিয়োগ হচ্ছে 8 লক্ষ টাকা। এখন দেখা গেল কি যে পাওনাদার মানে যে কোনো মুহূর্তে অর্থ চাইতে পারে, তাই সেক্ষেত্রে লেনদেনে কি হবে, 2 লাখ টাকাই পাওনাদারের অর্থ পরিশোধের জন্য পর্যাপ্ত কিনা। দেখা গেল যদি কম হয়ে যায় তাহলে পাওনাদার চাইলে অর্থ পরিশোধ হবে না, তখন সুনাম নষ্ট হবে। অন্যদিকে কি হবে, যদি নগদ অর্থ বেশি রাখা যায়, 2 লাখ টাকা লেনদেন হয়, সেখানে আমি 5 লক্ষ টাকা রাখলাম এবং বিনিয়োগ করলাম 5 লক্ষ টাকা, তখন আমার সমস্যাটা কি হবে? সমস্যা হবে তখন আমার নগদ অর্থ অনেকগুলো অলস টাকা পড়ে থাকবে, আমার মুনাফা কম হবে। তাই কি করা হয়, এমন পরিমাণ অর্থ নগদ রাখা হয় যেন পাওনাদারকে অর্থ পরিশোধের ক্ষমতা ঠিক থাকে, অন্যদিকে মুনাফাও সর্বোচ্চ পাওয়া যায়। এই নীতিকে বলা হয় তারল্য মুনাফার সমন্বয় নীতি। তো তারল্য মুনাফার সমন্বয় নীতি আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি বা কয়েকটা মানে শ্রেণী বিভাগে ফেলতে পারি। উপযুক্ততার নীতি, উপযুক্ততার নীতি, ধারে বিক্রয় নীতি, আদায় নীতি এবং সমন্বয় সাধন নীতি।
তাহলে দেখলাম তারল্য ও মুনাফার সমন্বয় নীতিতে 4টি শ্রেণীবিভাগ রয়েছে। উপযুক্ততার নীতি, ধারে বিক্রয় নীতি, আদায় নীতি, সমন্বয় সাধন নীতি। আচ্ছা, উপযুক্ততার নীতি হচ্ছে কোনো প্রকল্পে বা কোনো জায়গায় যে বিনিয়োগটি করব সেখানে সাধারণত বিনিয়োগ 3টি মেয়াদে হয়। একটি হচ্ছে স্বল্পমেয়াদী, একটি মধ্যমেয়াদী এবং একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। মানে 1 বছরের কম, 1 বছর থেকে 5 বছর এবং 5 বছর থেকে 15 বছর, কিছু কিছু জায়গায় বেশিও দেওয়া রয়েছে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে। তো স্বল্পমেয়াদী বা চলতি মূলধন থেকে স্বল্পমেয়াদী বিনিয়োগ এবং চলতি মূলধন থেকে স্বল্পমেয়াদী বিনিয়োগ এবং স্থায়ী মূলধন থেকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার নীতি হচ্ছে উপযুক্ততার নীতি। আবারও বলছি, চলতি মূলধন থেকে স্বল্পমেয়াদী বিনিয়োগ এবং স্থায়ী মূলধন থেকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার নীতি হচ্ছে উপযুক্ততার নীতি। এরপর আসি ধারে বিক্রয় নীতি। সাধারণত একটি প্রতিষ্ঠান সবসময় কি মানে সবসময় নগদ অর্থে বিক্রয় করতে পারে না, কিছু ধারে বিক্রয় করতে হয়। তাহলে এখানে বিবেচনার বিষয় হলো কি পরিমাণ বাকিতে বা ধারে বিক্রয় করলে প্রতিষ্ঠানের নগদ অর্থে সমস্যার সৃষ্টি হবে না, কি পরিমাণ ধারে বিক্রি করলে প্রতিষ্ঠানের নগদ অর্থ স্বল্পতা দেখা দিবে না, এই নীতিকে বলা হয় ধারে বিক্রয় নীতি। এরপর হচ্ছে আদায় নীতি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা দেনাদার বা প্রাপ্য হিসেবে যে টাকাটা রাখি বা যে টাকাটা আমরা পাবো বলে আশা করি, সেটা কত দ্রুত আদায় হলে বা কত সময়ের মধ্যে আদায় হলে প্রতিষ্ঠানের নগদ চক্রে বা নগদ অর্থে কোনো সমস্যা হবে না, সেটাকে বলা হয় আদায় নীতি। এক কথায় বাকিতে বিক্রিত পণ্যের অর্থ কত দ্রুত উত্তোলন করা যাবে যেন প্রতিষ্ঠানের পরিচালনায় কোনো সমস্যার সৃষ্টি না হয়, এটাকে বলা হয় আদায় নীতি। এরপর হচ্ছে সমন্বয় সাধন নীতি। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগগুলোর মধ্যে সমন্বয় সাধন করে পরামর্শ করে কাজ করাই হচ্ছে সমন্বয় সাধন নীতি। এরপর সম্পদ সর্বোচ্চকরণ নীতি। নগদ প্রবাহ নীতি। নগদ প্রবাহ নীতি, সুযোগ ব্যয় নীতি, ন্যূনতম মূলধন ব্যয় নীতি এবং পরেরটা হলো অর্থের সময় মূল্য নীতি। আচ্ছা, তাহলে সম্পদ সর্বোচ্চকরণ বলতে আমরা কি বুঝি? একটি প্রতিষ্ঠানের মোট শেয়ার সংখ্যা বৃদ্ধিপূর্বক মোট মূলধন বৃদ্ধিকে বলা হয় সম্পদ সর্বাধিকরণ। এক কথায় এটি হচ্ছে দীর্ঘমেয়াদী একটি প্রকল্প। এক কথায় দীর্ঘমেয়াদী বিভিন্ন বিনিয়োগ বাড়ানো বা প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদ বাড়ানো, এটাকে বলা হয় সম্পদ সর্বাধিকরণ। তো এখানে এর বিভাগ দেখা যাচ্ছে 4টি। নগদ প্রবাহ নীতি, এক কথায় কোনো প্রতিষ্ঠান প্রতিদান যে পরিমাণ চাবে, এক কথায় বিনিয়োগ থেকে যে পরিমাণ আয় চাবে সেই পরিমাণ অনুযায়ী তাকে বিনিয়োগ করতে হবে। এক কথায় প্রতিদান যে চাবে বা যত চাবে সেই অনুযায়ী তাকে বিনিয়োগ করতে হবে, সেটা হচ্ছে নগদ প্রবাহ নীতি। নগদ প্রবাহ 2 প্রকার আমরা জানি, সেটা হচ্ছে একটা হচ্ছে নিট ক্যাশ আউটফ্লো অ্যান্ড নিট ক্যাশ ইনফ্লো, নগদ বহিঃপ্রবাহ এবং আন্তঃপ্রবাহ। তো আমরা আন্তঃপ্রবাহ যে পরিমাণ চাবো সেই অনুযায়ী আমাদের বহিঃপ্রবাহ বা বিনিয়োগ করতে হবে, এটা হচ্ছে নগদ প্রবাহ নীতি। এরপর হচ্ছে সুযোগ ব্যয় নীতি। সুযোগ ব্যয়টা কি? আমরা যখন একটি প্রকল্প গ্রহণ করি, একটি প্রকল্পের জন্য একাধিক প্রকল্প ছেড়ে দেই, এই ছেড়ে দেওয়া প্রকল্পকে গৃহীত প্রকল্পের সুযোগ ব্যয় বলা হয়। এক কথায় যে প্রকল্পটা গ্রহণ করব এই প্রকল্পটার সুযোগ ব্যয় হলো বর্জনকৃত প্রকল্প বা বাদ দেওয়া প্রকল্পটি। তো আমরা কি করব? সুযোগ ব্যয় নীতি অনুযায়ী যে প্রকল্পটা ছেড়ে দিব
সেই প্রকল্পের চেয়ে গৃহীত প্রকল্পের আয় যেন বেশি আসে, সেই নীতিটাকে বলা হয় সুযোগ ব্যয় নীতি। এরপর হচ্ছে ন্যূনতম মূলধন ব্যয় নীতি। ন্যূনতম মূলধন ব্যয় নীতি কি, আমরা যে জায়গাগুলোর থেকে অর্থ সংগ্রহ করব, সেই এক কথায় সেখানে যে পরিমাণ ব্যয় হবে আমরা খেয়াল করতে হবে যে কোন খাত থেকে মূলধন ব্যয়টা কম হয় বা অর্থ কম প্রদান করতে হয়। তো একাধিক জায়গার মধ্য থেকে যে জায়গার থেকে মূলধন ব্যয় কম হবে সেখান থেকে মূলধন সংগ্রহ করা হবে। এই নীতিকেই বলা হয় ন্যূনতম মূলধন ব্যয় নীতি। এরপর হচ্ছে অর্থের সময় মূল্য নীতি। আমরা জানি যে অর্থের সময় মূল্য মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের পরিমাণ বৃদ্ধি পায় কিন্তু মূল্য হ্রাস পায়। তাই কি করা হয়, ভবিষ্যতে প্রাপ্য অর্থের বর্তমান মূল্য নির্ণয় করে মানে বিনিয়োগের সঙ্গে তুলনা করা হয়। এই নীতিতে কি করা হয়, বিনিয়োগকৃত অর্থের বর্তমান মূল্য নির্ণয় করে কি করা হয়, বিনিয়োগের সঙ্গে তুলনা করা হয় এই নীতিতে। এরপর হচ্ছে লভ্যাংশ নীতি, তথ্যের সংবেদনশীলতার নীতি। আর হচ্ছে জবাবদিহিতার নীতি। তাহলে তথ্যের সংবেদনশীলতার নীতি আর হচ্ছে জবাবদিহিতার নীতি। তার মানে বিষয়টা কি, তথ্যের সংবেদনশীলতার নীতি হচ্ছে কি যে লভ্যাংশ ঘোষণার ফলে শেয়ার হোল্ডারদের মধ্যে যেন কোনো মিশ্র প্রতিক্রিয়া না দেখা দেয় সেই দিকে খেয়াল রাখতে হবে। এছাড়া ওই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শেয়ার মালিক বা অন্যান্য যে ব্যক্তি রয়েছে তার উপর যেন কোনো প্রভাব না পড়ে, সেটা হচ্ছে তথ্যের সংবেদনশীলতার নীতি। আবারও বলছি, অর্জিত লভ্যাংশ বন্টনের ক্ষেত্রে মনে রাখতে হবে যেন শেয়ার মালিকদের উপর কোনো বিরূপ প্রতিক্রিয়া না পড়ে, এই নীতিকে বলা হয় তথ্যের সংবেদনশীলতার নীতি। এরপর হচ্ছে জবাবদিহিতার নীতি। প্রতিষ্ঠান পরিচালনায় কী পরিমাণ লভ্যাংশ আসলো তা শেয়ার হোল্ডার, মালিক এবং সরকার বা অন্যান্য পক্ষের কাছে পরিষ্কার বা পরিচ্ছন্ন একটি রিপোর্ট তৈরি করে তা প্রদান করা সকলের অবগতির জন্য, এটাকে বলা হয় জবাবদিহিতার নীতি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আসি অর্থায়নের লক্ষ্য। অর্থায়নের লক্ষ্য সম্পদ সর্বোচ্চকরণ, আর্থিক ঝুঁকি হ্রাস, সামাজিক দায়বদ্ধতা, এগুলো আরও অনেকগুলো রয়েছে। তো দেখো যে অর্থায়নের যে লক্ষ্য আছে, প্রধান লক্ষ্য হচ্ছে মুনাফা সর্বাধিকরণ, সম্পদ সর্বাধিকরণ বা সর্বোচ্চকরণ, আর্থিক ঝুঁকি হ্রাস, সামাজিক দায়বদ্ধতা। তো বিষয়টা হলো যে মুনাফা সর্বোচ্চকরণ কি, একটি প্রতিষ্ঠানের চলতি মূলধন বৃদ্ধিটাই মূলত হচ্ছে মুনাফা সর্বাধিকরণ। একটি প্রতিষ্ঠানের চলতি মূলধন বৃদ্ধিটাই হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ বা সর্বাধিকরণ। এক কথায় সেটা শেয়ার সংখ্যা, শেয়ারের মূল্য বৃদ্ধিপূর্বক হতে পারে বা অন্য কোনোভাবে যদি প্রতিষ্ঠানে চলতি মূলধন বৃদ্ধি করা হয় তাকে বলা হবে মুনাফা সর্বোচ্চকরণ। সম্পদ সর্বোচ্চকরণ হচ্ছে কি শেয়ারের মোট মূল্য বৃদ্ধিপূর্বক যদি প্রতিষ্ঠানের মোট মূলধন বৃদ্ধি পায় তাহলে তাকে বলা হবে সম্পদ সর্বাধিকরণ। এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্প। বর্তমান প্রচলিত পদ্ধতিতে বেশিরভাগ প্রতিষ্ঠান সম্পদ সর্বাধিকরণকেই বেশি প্রাধান্য দেয়। এক কথায় আধুনিক যুগ এসে যৌথ মূলধনী কোম্পানিগুলো সম্পদ সর্বাধিকরণে বিশ্বাসী। এরপর হচ্ছে আর্থিক ঝুঁকি হ্রাস।
আচ্ছা, আর্থিক ঝুঁকি হ্রাস মানে অর্থের যে ঝুঁকি সেটা কমানো। কারণ বিভিন্ন নীতি, যেমন পোর্টফোলিও বা বৈচিত্র্যয়নের নীতির কথা চিন্তা করলে কি হয়, অর্থায়নের কার্যাবলীর থেকে বিষয়টি এরকম যে বিভিন্ন জায়গায় যেহেতু একই অর্থ বিনিয়োগ করা হয়, একটি প্রকল্পে ক্ষতি হলেও অন্য প্রকল্পের দ্বারা সেটি পূর্ণ হয়, পূর্ণ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। এরপর হচ্ছে সামাজিক দায়বদ্ধতা। ব্যবসা প্রতিষ্ঠান শুধুমাত্র মুনাফা অর্জনের জন্যই প্রতিষ্ঠিত বা পরিচালিত হয় না, এটি যে পণ্যগুলো উৎপাদন করে বা বিভিন্ন তাদের যে সেবাগুলো সৃষ্টি করে সেই সেবাগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে এবং সেগুলো ব্যবহার উপযোগী হতে হবে। আর সেটার জন্য অবশ্যই ব্যবসায় প্রতিষ্ঠানগুলো দায়বদ্ধ। তাই কোনো প্রতিষ্ঠান অর্থ ব্যয় করে যে পরিমাণ সেবা তৈরি করবে বা যে পরিমাণ পণ্য উৎপাদন করবে, তো সেটি অবশ্যই মানে সমাজের বা মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে। এটি হচ্ছে ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা। তো অর্থায়নের তোমরা 4টি লক্ষ্য দেখলে। তো এখন তোমাদের অ্যাসাইনমেন্টে কিছু বিষয় আছে। সরকারি যেমন নির্দেশকগুলোর দেখো, সরকারি এবং যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের ধারণা। সরকারি ও যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের ধারণা। আমি যদি অর্থায়নের স্বরূপ বিশ্লেষণ করে দেখো যে অর্থায়নের স্বরূপের মধ্যে সরকারি অর্থায়ন এবং ব্যবসা অর্থায়ন তোমরা পাবে বা যৌথ মূলধনী কোম্পানির অর্থায়ন পাবে। তো লক্ষণীয় বিষয় যে সরকারের যে অর্থায়ন আছে সেটি আগে কিন্তু ব্যয়ের খাত নির্ধারণ করা হয়। সরকারি অর্থায়নে আগে ব্যয়ের খাত, মানে আমরা যদি অর্থায়ন বিশ্লেষণ করি দুইটা দিক আসে, একটা হচ্ছে আয়, একটা ব্যয়, তারপর তো আসে লাভ। কিন্তু সরকারি অর্থায়নে আগে ব্যয়ের খাত নির্ধারণ করা হয় সরকারি অর্থায়নে। তারপর এই ব্যয়ের জন্য প্রয়োজনীয় অর্থ কোথা থেকে পাওয়া যাবে বা কোন খাতে কি পরিমাণ কর ধার্য করলে, শুল্ক ধার্য করলে, রেমিটেন্স ধার্য করলে আয়টা হবে, তারপর সরকার সেটা নির্ধারণ করেন। আমরা জানি প্রতি বছর কি হয়, জুলাই টু জুন একটি বাজেট হয়। বাজেট কি? সম্ভাব্য তথ্যের সংখ্যাত্মক প্রকাশ হচ্ছে বাজেট। সম্ভাব্য তথ্যের সংখ্যাত্মক প্রকাশ হচ্ছে বাজেট। তাহলে এখানে আয় এবং ব্যয়, সরকারি অর্থায়নে প্রথমে ব্যয়ের খাত নির্ধারণ করা হয় এবং ব্যয়ের জন্য প্রয়োজনীয় অর্থ কোন জায়গা থেকে বা কোন খাত থেকে পাওয়া যাবে তার নির্ধারণ করা হচ্ছে সরকারি অর্থায়ন। অন্যদিকে যৌথ মূলধনী কোম্পানির অর্থায়ন হচ্ছে কি, কোনো জায়গার থেকে অর্থ সংগ্রহ করা, সংগৃহীত অর্থ কোনো জায়গায় বিনিয়োগ করা, বিনিয়োগকৃত অর্থ থেকে কি পরিমাণ লাভ আসবে বা সর্বোচ্চ লাভ কোন জায়গার থেকে আসবে তা নির্ধারণ করা হচ্ছে সরকারি কি ব্যবসায় অর্থায়ন বা যৌথ মূলধনী কোম্পানির অর্থায়ন। তাহলে উদ্দেশ্য দুই রকম। এক, সরকারি অর্থায়নের উদ্দেশ্য হচ্ছে কি জনকল্যাণ, আর যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের মূল উদ্দেশ্য হচ্ছে কি, এটা হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। দুটার উদ্দেশ্য আলাদা আলাদা। আচ্ছা, এরপর শেষের একটা জিনিস, সরকারি যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের বৈসাদৃশ্য। তো বৈসাদৃশ্য তো তোমাদেরকে বললাম যে মূল লক্ষ্য হচ্ছে একটা হচ্ছে জনকল্যাণ, একটা হচ্ছে মুনাফা অর্জন। আর তারপর হলো কি, যৌথ মূলধনী কোম্পানির প্রথমে ব্যয়ের খাত আয়ের খাত নির্ধারণ করা হয়, তারপর ব্যয়ের খাত নির্ধারণ করা হয়। সরকারি অর্থায়নে প্রথমে ব্যয়ের খাত নির্ধারণ করা হয়, তারপর আয়ের খাত নির্ধারণ করা হয়। আমরা জানি সরকারের নিজস্ব কোনো অর্থ নেই, সরকার পরিচালনা করেন জনগণের অর্থে। কীভাবে? জনগণের কাছ থেকে সরকার বিভিন্নভাবে অর্থগুলো তুলে নেন, যেমন কর, ভ্যাট, শুল্ক, রেমিটেন্স, নগর শুল্ক, বিভিন্নভাবে সরকার এই অর্থগুলো জনগণের কাছ থেকে সংগ্রহ করেন এবং সংগৃহীত অর্থ দ্বারা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় করেন। এটা হচ্ছে সরকারি অর্থায়নের। তো আজকের আলোচনা থেকে আশা করি তোমরা অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করতে পারবে। তো ভালোভাবে অ্যাসাইনমেন্টগুলো করবে, কারণ এর উপর তোমাদের মূল্যায়ন হবে ভালোভাবে। তো ভালো থাকবে। পরবর্তী কোনো আলোচনার জন্য শুভকামনা থাকলো। ততদিন পর্যন্ত সবাই মাস্ক পরিধান করে বাইরে বের হবে। আল্লাহ হাফেজ।